আমি সব হারিয়েছি, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করে আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিয়েছেন বিস্ময়কর উত্থান পর্বে। সংগ্রাম মুখর বর্ণাঢ্য জীবনের ৭৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। আলাদা ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ল ১ বছর। রমনা থানার নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল। মোবাইল, ল্যাপটপ ও গাড়ি নিতে আদালতে চিত্রনায়িকা পরিমণি। জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার নির্দেশ বিচারকের, একমত রাষ্ট্রপক্ষ। ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি। পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট, আকাশে বিমানের রঙের খেলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। সংগ্রাম মুখর বর্ণাঢ্য জীবন তার, ছিল না জীবনের স্বাভাবিক গতিধারা। হাতের মুঠোয় জীবন বাজি রেখে পথ চলাই যার একমাত্র নিয়তি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিতে চান গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। অনমনীয় সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন ৭৫ বছরে। প্রতিকূল পরিস্থিতি আর রক্তরঞ্জিত পথ পাড়ি দিয়ে তিনি দেশকে প্রতিষ্ঠিত করেছেন সম্মানের কাতারে। তার টানা এক যুগের নেতৃত্বে এক বিস্ময়কর উত্থান পর্বে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ১৯৪৭-এ দেশভাগের উত্তাল সময়ে ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা, সবার আদরের হাসু। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত রাজনীতির সঙ্গে। পিতার সংগ্রামমুখর নেতৃত্বের প্রতিটি অধ্যায়ে নীরব সাক্ষী হয়ে যেন শিখেছিলেন নেতৃত্ব আর আত্মোৎসর্গের মহামন্ত্র। ১৯৭৫-এ আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। বৈরী পৃথিবীতে ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তিনি। বিপন্ন সেই সময়ে পিতার ঐশ্বর্যময় রাজনীতির সিঁড়িতে পা রেখে শুরু নতুন অধ্যায়ের। তিনি ফিরেছিলেন ইতিহাসের চ্যালেঞ্জ নিতে। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা ৪ দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা তার নেতৃত্ব বেছে নেবে বা জনগণ তার নেতা বেছে নেবে। প্রধানমন্ত্রী রূপে ঘটনাক্রমে বেঁচে যাওয়া এক মহাকাব্যের ট্র্যাজেডির নায়িকা হতে হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। মৃত্যুর মুখোমুখি হয়ে কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত ২০ বার প্রাণনাশের ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য অবিরাম কাজ করে চলেছেন এই আপসহীন নেত্রী। আমি সব হারিয়েছি, মা, বাবা, ভাই, বোন, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। ৪ দশক ধরে রাজনৈতিক প্রজ্ঞা আর আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী রাজনীতিকের পালকও এখন তার মুকুটে। এক যুগের সাহসিকতায় উন্নয়নের বিস্ময় এখন পুরো বাংলাদেশ। বৈশ্বিক সমস্যা থেকে শোষিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও অগ্রণী শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের কাতারে। অসীম ধৈর্য দিয়ে নিষ্ঠুর বেদনা, পাথর চাপার কষ্ট বয়ে চলেই মানুষের সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যাশায় নিজেকে উৎসর্গ করা শেখ হাসিনা বহু বাধার প্রাচীর টপকে আজ ৭৫ বছরে পা রাখলেন। দেশের অগ্রযাত্রার সম্মুখে থেকে তিনি আমৃত্যু নেতৃত্ব দেবেন বলেই আশা দেশবাসীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন ৭৫ বছরে। ঘাত প্রতিঘাত সয়ে স্বজনহারা দলীয় প্রধান দেশকে যে অবস্থানে উন্নীত করেছেন, তার জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে তামাশার জন্ম দেয়া দলের কাছে দেশবাসীর আর চাওয়ার কিছু নেই। সৃষ্টি করে নির্বাচন করতে চেয়েছিল, যারা বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশা সুবিধাবাদ চালু করেছিল, যাদের দলের অভ্যন্তরে নেই গণতন্ত্র চর্চা, তারা গণতন্ত্র নিয়ে কথা। সময় মতোই জাতীয় নির্বাচন হবে জানিয়ে কাদের বলেন, পলাতক কোনো আসামিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না জাতি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচনে আপনাদের নেতাকে পলাতক দণ্ডিত আসামি যদি নির্বাচনের নেতা হয়, জনগণ নেতা হিসেবে মেনে নেবে না। শেখ হাসিনার জন্মদিনে নেতাকর্মীদের জয়ের প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা সমুচিত জবাব দেব। আগামী নির্বাচনে বিজয়ের জন্য আমি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সরকার প্রধান শেখ হাসিনার গেল এক যুগের নেতৃত্ব ছাড়া পাকিস্তানের চেয়ে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে থাকতে পারত না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী স্তরের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারা দেশে চলছে একদিনের বিশেষ ক্যাম্পেইন। তবে স্বাস্থ্য বিভাগের প্রচারণার অভাবে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, লক্ষ্যটা তাই এই দিনে সারা দেশে ৭৫ লাখ টিকা দেয়া। মঙ্গলবার সকাল ৯টা থেকেই রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় প্রতিটি ওয়ার্ডে শুরু হয় এই বিশেষ টিকা কার্যক্রম। আগে থেকেই রেজিস্ট্রেশন করা, কিন্তু SMS নেই, তাই মিলছে না ভ্যাকসিন। এবারের ক্যাম্পেইনে তাদের দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত টিকা পেয়ে তাই উচ্ছ্বাস একটু বেশি। আমরা আশা করে বসেছিলাম যে কবে কনফার্ম মেসেজ আসবে, তখন দিব। হতাশার ভিতরে ছিলাম, কিন্তু মেসেজ আসে নাই। তারপরে এই সুযোগটা পাইছি, এই সুযোগে দিলাম, ভালো হইলো। কয়েকদিন থেকে নিউজে দেখতেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দেবে আর কি, টিভিতে দেখে তারপর এখানে আসছি আর কি। তবে গতবারের ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন দেয়া হলেও এই দফায় কেবল NID নিয়ে কেন্দ্রে এসে টিকা না নিয়ে ফিরে গেছেন অনেকে। আমার আরও 2জন লোক আসছিল, যে তারা রেজিস্ট্রেশন করে নাই, কিন্তু এখান থেকে বলছে যে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। আবার স্বাস্থ্য বিভাগের তড়িঘড়ি সিদ্ধান্তের কারণে প্রচারণা হয়েছে কম, তাই মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এটা আসলে ওইরকম মনে হয় প্রচার হয় নাই ভাইয়া। আমাদের জানার মতে আমাদের কলা বাগান, যেমন সামনে মসজিদ আছে, এগুলো কিন্তু বলা হয় নাই। কার্যক্রমটা হঠাৎ করে দেওয়া হয়েছে, যার কারণে কালকে আমরা মনে করেন দুপুরের দিকে মেসেজটা পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা মাইকিং করে দিয়েছি। আজকেও আমাদের মাইকিং হচ্ছে। তো আসলে প্রচার সেলটা দুর্বল ছিল এবং আমাদের এই জানাজানিটা কেউ জানতে পারেনি, এইটার মাত্র কারণ। এদিকে ধানমন্ডির গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন, নির্ধারিত ৭৫ লাখ শেষ হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। এছাড়া টিকার মজুদ সাপেক্ষে প্রায় করা হবে এ ধরনের ক্যাম্পেইন। এর আগে আমরা ৩৪ লাখ দিয়েছি, আজকে ন্যূনতম ৭৫ লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি করে দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে 2টি করে বুথ, দেয়া হচ্ছে 500 করে ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রোগীর সংখ্যা আগের চেয়ে সামান্য কমলেও এখনও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি। শিশুদের আক্রান্ত হওয়ার চিত্র উদ্বেগজনক। রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। হাসপাতালে ডেঙ্গু কর্নারের শয্যা খালি নেই। চিকিৎসকদের শঙ্কা, বৃষ্টির কারণে আগামী মাসের শুরুতে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নানা সমস্যায় ভুগছেন ৮ বছরের শিশু শফিকুর রহমান। মুন্সিগঞ্জ থেকে সোমবার ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। শারীরিক অবস্থা আরও অবনতি হলে লাগতে পারে আইসিইউ, যার খরচ মেটানো সাধ্যের বাইরে অভিভাবকদের। অবস্থা অনেক খারাপ, আমি যে যত টাকা ট্রিটমেন্ট করবো আমি তো পারতেছি না। আমি অনেক ধারণা করে আমি টাকা নিয়ে আসছি, আমার এত টাকা নাই এই বাচ্চাকে ট্রিটমেন্ট করার মতো। শফিকের মতো গত ৭ দিনে অর্ধশত শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। আগের তুলনায় চাপ কমলেও এখনও রোগীতে পূর্ণ ডেঙ্গু কর্নারের সব শয্যা। ডেঙ্গুর প্রভাবে শিশুদের শরীরে নানা সমস্যার কারণে উদ্বিগ্ন অভিভাবকরা। আইসিইউতে ৬ দিন রাখার পরে বেডে দিয়েছে আবার কালকে। একবার বলছে অবস্থা খুবই খারাপ, আপনার ছেলে নাও বাঁচতে পারে। টেম্পারেচার হচ্ছে আপনার কখনো ১০০% নিচে হয় না, আর হচ্ছে আপনার বমি, আর হচ্ছে মানে কিছু খাইতে পারে না, ঘুমাইতে পারতেছে না, সারা গাও চুলকাইতেছে, রাতে ঘুমাইতে দেয় না। বাচ্চাটা নিয়ে অনেকেই আছে, আজকে ৮ দিন যাবত আমি ভর্তি। সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিয়ন্ত্রণে আনার কথা ছিল ডেঙ্গু পরিস্থিতি, কিন্তু দেখা যাচ্ছে না তার কোনো লক্ষণ। তাই প্রশ্ন উঠছে মশক নিধন ব্যবস্থাপনা নিয়ে। অনেক মশার ওষুধ তো ভালো করে দেয় না। যেহেতু বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তার মানে আমাদের অবশ্যই এখানে প্রিভেনশনে ঘাটতি আছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত 17,500 ব্যক্তির মধ্যে 7,215 জনই শনাক্ত হন সেপ্টেম্বরের 27 দিনে। চিকিৎসকদের শঙ্কা, সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে আগামী মাসের শুরুতেও থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ। সেপ্টেম্বরের শেষে এসে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, প্রত্যাশা কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি। এখনও ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে, যে কারণে আরও লেনদেনিং হবে এই বিষয়টা। যে মসকিউটোগুলি আমাদের প্রজননে রয়েছে তারা তো বড় হবে, অসুস্থ মানুষকে কামড়াবে, তার নিকটস্থ মানুষকে কামড়াবে এবং এটা সার্কুলেট করতে থাকবে। শুধু ডেঙ্গুই নয়, মৌসুম পরিবর্তন জনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়েও হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ৪টি মানহানি ও ১টি নাশকতার মামলা রয়েছে। এদিকে ৯ বছর আগের নাশকতার এক মামলায় সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে ১৬ ফেব্রুয়ারি। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং ঢাকা ও নড়াইলে করা ৪টি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ বাড়ানোর বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে আলাদা দুটি বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির ২ মামলায় ১৭ বছরের সাজা রয়েছে তার। বাকি মামলা ঝুলে আছে বিচারিক আদালতে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। দণ্ড হওয়া ২ মামলা ছাড়া বাকি মামলায় জামিনে আছেন বিএনপি নেত্রী। সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ছে। ভুয়া, বানোয়াট, মিথ্যা মানহানির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলোতে আজকে ১ বছর করে জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লায় তথাকথিত একটি নাশকতার মামলা, যেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলারও ১ বছরের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে ২০১২ সালে রাজধানীর কাকরাইল মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। চার্জ হিয়ারিং এর জন্য ছিল। প্রবলেমটা হচ্ছে শফিউল বাড়ি বাবুও এটাই আসামি ছিল, তিনি মারা গিয়েছেন এবং তার সেটার কোনো প্রতিবেদন আসে নাই, সেই কারণে আজকে চার্জ ফ্রেম হয় না। অ্যাবসলিউটলি এ পলিটিক্যাল কেস। এত বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব একটা ময়লার গাড়ি পোড়ানোর জন্য সকাল ৭টায় উত্তরার থেকে আসবে, এইটা আনবিলিভেবল। ১৬ ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নাশকতার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির বাসা থেকে জব্দ করা গাড়ি, মোবাইল, ল্যাপটপ সহ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিমণির জব্দকৃত মালামাল ফেরত চাওয়ার আবেদনের প্রেক্ষিতে দুপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। দুপুর ১২টায় আদালতে হাজির হন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এই শুনানি হয়। মামলার তদন্ত সংস্থা সিআইডি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরিমণিকে দেওয়ার জন্য
প্রতিবেদন দাখিল করেন। গত 15 সেপ্টেম্বর পরিমণি তার ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি ও মোবাইল, ল্যাপটপ সহ আরও অন্যান্য প্রয়োজনীয় জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। গত 4 আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ গ্রেফতারের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। বিজ্ঞ আদালত আমাদের শুনানির পর বিজ্ঞ আদালত সমপরিমাণ বন্ডে এই গাড়িটি যে পরিমণির জিম্মায় দেওয়ার আদেশ করেছেন। তার প্রায় 16টি আইটেম তার এটা জিম্মায় চেয়েছিল। এখানে তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছেন যে যেহেতু এটা মাদক মামলা, এগুলো জিম্মায় দিলে পরে তার এই তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনে এই গাড়িগুলো জিম্মার আবেদনটা মঞ্জুর করেছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে উঠেছে সরকারি সহকারী প্রক্টরের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবিলম্বে তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করেন। 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের পদত্যাগ দাবি করেন তারা। পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দেওয়া হয় তালা। চুল কাটা এটার হচ্ছে আমি নিজে একজন ভুক্তভোগী। এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো টর্চার সেল থাকে সেটা হচ্ছে ফারহানা ইয়াসমিন বাতেন। বিশ্ববিদ্যালয় মুক্তমনা একটা পরিবেশের জায়গা যেখানে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে উপস্থাপন করব। কিন্ডারগার্টেনের যে পরিবেশ সেরকম শিক্ষার্থীদের সেইভাবে ডমিনেট করার চেষ্টা করেন উনি। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের এক জুনিয়র আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। এইরকম একজন স্বেচ্ছাচারী, এরকম একজন বিকৃত মনা শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা আজকে পরীক্ষা বর্জন করছি। আমরা যে এটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম কোনো চালু হবে না, সবকিছু তালামারা থাকবে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। বিষয়টা লিখিত আকারে আমার কাছে আসলে কেন এই বিশৃঙ্খলার সৃষ্টি হলো, কে দায়ী, এইগুলো আমরা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় তদন্ত কমিটি করব। আর সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা যে সুপারিশ করে সেই অনুযায়ী আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। গত 26 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ে পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। করোনার টিকা নিলে পুরুষ হয়ে যাবে নারী, নারী হয়ে যাবে পুরুষ, এমন উদ্ভট বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেয়া ইসলামিক বক্তা কাজী মুফতি ইব্রাহিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কাজী মুফতি ইব্রাহিম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দাবি করেন তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করতে এসেছে। দেশকে হিন্দুস্তান বানানোর চক্রান্ত চলছে। মোহাম্মদপুরের একটি বাসা থেকে সোমবার রাতেই তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলে নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যারা আলোচিত সমালোচিত হয়েছেন তাদের মধ্যে মুফতি ইব্রাহিম অন্যতম। তিনি করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেয়া থেকে শুরু করে এর প্রয়োগের নানা অবৈজ্ঞানিক মনগড়া তত্ত্বের প্রবক্তা। টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষ কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে, এমন উদ্ভট বক্তব্য দিয়েছেন তিনি। সে করোনা নিয়ে এটাও বলেছেন যে ভ্যাকসিন দেওয়া যাবে না, ভ্যাকসিন দিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ইনি তালেবান নিয়ে নেই উনি স্বপ্ন দেখেছেন, করোনা নিয়ে উনি স্বপ্ন দেখেছেন এবং কীভাবে করোনাটা আসবে এটি জানতেন। তা আমরা তাকে আসলে মূলত দেখছি যে উনি কীভাবে জানতেন যে করোনাটা আসবে এবং কিভাবে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এই তথ্যগুলো তার কাছে আমরা জানতে চাই। করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্র দিয়েছিলেন তিনি। বলেছিলেন সূত্রটি তার স্বপ্নে পাওয়া। তালেবানদের উত্থান নিয়েও রয়েছে তার উস্কানিমূলক বক্তব্য। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অসত্য তথ্য বা বিভ্রান্ত তথ্য প্রচার করছে। ধর্মীয় যে উস্কানি যেটা বলে সে ধর্মীয় উস্কানি দিচ্ছে এবং প্রায়শই বলে যে দেশে হিন্দুস্তানি দালাল রয়্যাল এজেন্টে ভরে গেছে। তাহলে যে কারা এগুলি করছে,
কারা রয়্যাল এজেন্ট, কারা হিন্দুস্তানি দালাল, সেটা আমি তার কাছে জিজ্ঞাসাবাদ করবো। গোয়েন্দারা বলছেন রাষ্ট্রবিরোধী নানা বক্তব্যের ব্যাখ্যা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ফ্লাই পাস্ট করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আমরা এখন দেখে নেব তার কিছু অংশ। দেখছেন সময় সংবাদ। অরক্ষিত ড্রেনের জন্য চট্টগ্রামে এবার প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়ার। এজন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন সাদিয়ার বাবা মা ও এলাকাবাসী। তবে সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে সিডিএর ওপর। সাধারণ মানুষ চান সঠিক ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা। সোমবার রাতে আগ্রাবাদে হঠাৎ পা পিছলে বিশাল ড্রেনে পড়ে তলিয়ে যান সাদিয়া। ফায়ার সার্ভিসের 5 ঘন্টার উদ্ধার তৎপরতায় মরদেহ মেলে তার। ড্রেনগুলো অরক্ষিত ও ময়লা আবর্জনায় ভরে থাকায় বারবার ঘটছে এমন মৃত্যুর ঘটনা বলে অভিযোগ স্বজনদের। আমার মা মারা গেছে, আমার মায়ের আমি মা ডাকতাম, আমার মায়ের চারা ছিল। অবশ্যই এগুলো যদি হয়তো আজকে অ্যাক্সিডেন্ট হতো না। এখানে আপনার সিডিএর গাফিলতি আছে, এখানে কোনো ইয়া নাই, আপনার তদারকি নাই। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার ড্রেনগুলোর চিত্র এখন একই। নেই ঢাকনা কিংবা সতর্কতামূলক সাইনবোর্ড। বিভিন্ন সময় ড্রেনে পড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গত 25শে আগস্ট সালেহ আহমদ নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। রোডের পরিস্থিতি খুবই খারাপ, মানে লোকজন যে চলাফেরা করবে অসম্ভব ব্যাপার। এই যে অপরিষ্কার, এগুলো যদি একটু দেখতো, প্রশিক্ষণের মানুষরা ভালো করে দেখতো, তাহলে এই দুর্ঘটনা হতো না। আসলে ওইভাবে কোনো উন্নয়ন হইতেছে না। সিডিএ দিচ্ছে সিটি কর্পোরেশন দিচ্ছে সিডিএর দোষ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে অনেকটা দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের মেয়রের। এখানে যারা প্রকল্পের কাজ করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল। খুঁটি গাড়ি দিয়ে যদি আপনি লাল ফ্ল্যাগ লাগিয়ে দেন তবু তো মানুষ সতর্ক হতে পারে, যেহেতু ওখানে সব মেইনটেন্যান্সের দায়িত্ব এখন তাদের। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া সহ গত 4 মাসে 4 জন ড্রেনে পড়ে মারা গেছেন। নগরীর বেশিরভাগ ড্রেনই এমন অরক্ষিত অবস্থায় রয়েছে যেখানে পড়ে বারবার ঘটছে প্রাণহানির ঘটনা। আর কত প্রাণহানির ঘটনা ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, সেটি এখন নগরবাসীর সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর বাদামতলী এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কিছুক্ষণের মধ্যে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2003 সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ। শেষ 4 আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষ নিজেদের মাটিতে 2018 সালের সাফে গ্রুপের প্রথম 2 ম্যাচে জিতেও ভাগ্য ফেরেনি জামাল ভুঁইয়াদের। গ্রুপ পর্ব থেকে বিদায়ের খরা এবার কাটাতে চায় বাংলাদেশ। জেমির বিদায়ের পর বাংলাদেশের কান্ডারি অস্কার ব্রুজন দায়িত্ব নিয়ে খুব বেশি দিন শিষ্যদের অনুশীলন করাতে পারেননি কোচ। তারপরেও আশাবাদী তিনি। ফুটবলাররাও লিগে খেলার মধ্যে থাকায় আত্মবিশ্বাসী মাঠের পারফরমেন্স নিয়ে। মালদ্বীপে পৌঁছে করোনা পরীক্ষা করা হবে জামাল তপুদের। নেগেটিভ ফলাফল পেলেই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। 23 সদস্যের চূড়ান্ত দলে ফিফার ছাড়পত্র না পাওয়ায় নেই বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে। সাফ চ্যাম্পিয়নশিপে শুক্রবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজনের দল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আমি সব হারিয়েছি, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তার সেই আদর্শ বুকে ধারণ করে আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিয়েছেন বিস্ময়কর উত্থান পর্বে। সংগ্রাম মুখর বর্ণাঢ্য জীবনের 75 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। আলাদা 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ল 1 বছর। রমনা থানার নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল।
পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট, আকাশে বিমানের রঙের খেলা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।